গুড আফটারনুন। আজ আমরা প্লেন মোশন আলোচনা করব। এখান থেকে আমাদের আসলে অ্যানালিটিক মেকানিক্স এর যে সেকেন্ড পার্ট ডায়নামিক্স, সেটার আলোচনা শুরু হবে। তো ডায়নামিক্স এর প্রথম চ্যাপ্টারে আমরা আলোচনা করব প্লেন মোশন। তার মানে একটা বডি যদি কোনো একটা প্লেনে মুভ করতে থাকে তাহলে তার মোশন আমরা অ্যানালাইসিস করব এক কথায়। তো ফার্স্ট এই প্লেন মোশনের আসলে আরো কয়েকটা চ্যাপ্টার আছে, যার মধ্যে প্রথমে আমরা এই কাইনেমেটিক্স অফ এ পার্টিকেল আলোচনা করব। তো এই যে কাইনেমেটিক্সটা কি, আমি এটা ডেফিনিশন আসলে এই যে নিচেই আসছি। তো ডাইনামিক্স এর আসলে অ্যানালিটিক মেকানিক্স এর দুইটা পার্ট, একটা হচ্ছে স্ট্যাটিক্স আর একটা হচ্ছে ডাইনামিক্স। তো আমরা যদি এভাবে ভাগ করি, আসলে এই যে মেকানিক্স আমি যদি বলি তাহলে মেকানিক্স তার দুইটা ব্রাঞ্চ। একটা হচ্ছে স্ট্যাটিক্স, যেখানে আসলে স্থির বডি অথবা বডি আন্ডার কনস্ট্যান্ট ভেলোসিটি সেইটা নিয়ে আলোচনা করা হয়। আর আরেকটা হচ্ছে ডাইনামিক্স, এখানে ডাইনামিক্স আসবে, এমআইসিএস। আর ডাইনামিক্স তার মানে আসলে এমন বডির আলোচনা যেগুলো আসলে মুভ করছে বাট উইথ অ্যাক্সিলারেশন। তো কনস্ট্যান্ট ভেলোসিটিতে যদি কোনো বডি মুভ করে সেটাও কিন্তু স্ট্যাটিক্স এর আলোচনায় আসবে। কনস্ট্যান্ট ভেলোসিটি তার মানে অ্যাক্সিলারেশন নাই। আর যে বস্তু আসলে স্থির অবস্থায় আছে তার আলোচনা স্ট্যাটিক্সে আসছে। আর ডাইনামিক্স মানে যে বডির আসলে অ্যাক্সিলারেটেড মুভমেন্ট আছে, সেটা হচ্ছে ডাইনামিক্স এর পার্ট। তো এই ডাইনামিক্স এর আসলে দুইটা পার্ট, একটা আমরা বলি হচ্ছে কাইনেমেটিক্স, KINE, কাইনেমেটিক্স, ম্যাটিক্স, যেখানে আসলে শুধুমাত্র মোশন নিয়ে আলোচনা করা হবে, বাট কোনো ফোর্স, ওই মোশন কজিং এর জন্য যে ফোর্স লাগে সেই ফোর্সের কোনো আলোচনা আমরা করব না। তার মানে অ্যাক্সিলারেশন, ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট এইগুলো আলোচনা করব, কিন্তু এই ভেলোসিটি বা অ্যাক্সিলারেশন দেওয়ার জন্য যে ফোর্স লাগে সেটা আমরা আলোচনা করব না। আমরা কোনো একটা বডিকে এমনি এমনি মুভ করাতে পারবো না, সেখানে নিশ্চয়ই কোনো ফোর্স লাগবে আর কি। ফিজিক্যাল বডি যদি হয় তাহলে ফোর্স লাগলে, অ্যাক্সিলারেশন দিতে যদি ফোর্স লাগে, সেই ফোর্স কনসিডার না করে যদি আমি আলোচনা করি তাহলে সেখানে আসবে কাইনেমেটিক্স। আর এটা এই যে যে মোশন কজিং ফোর্স কে যদি আমরা আলোচনায় আনি তখন সেটাকে বলবো আমরা শুধু কাইনেটিক্স, KINETICS, কাইনেটিক্স। ঠিক আছে। তো এই জন্য আমরা এই যে ফার্স্ট চ্যাপ্টার আসলে শুধুমাত্র কাইনেমেটিক্স নিয়ে আলোচনা করব, কাইনেমেটিক্স অফ এ পার্টিকেল। তার মানে এই পার্টিকেলের মুভমেন্ট করতে যে ফোর্স কাজ করছে সেই ফোর্স এর আলোচনা নিব। আলোচনা আমরা আসলে যে নেক্সট চ্যাপ্টার গুলোতে আসবে কাইনেটিক্স এর আলোচনায়, যেখানে আমরা ফোর্স সহ আহ, আম, আলোচনা করব কোন একটা মোশনের, তখন সেটা কাইনেটিক্স এর পার্ট হবে। তো এই বেসিক পার্ট গুলার মধ্যে আমরা তাহলে প্রথমে আলোচনায় আসতেছি হচ্ছে এই যে কাইনেমেটিক্স এর। আর স্ট্যাটিক্স এর মধ্যে আসলে যে ফোর্স সিস্টেম, ট্রাস, বিম ইত্যাদি আলোচনায় আসে, যেগুলো আসলে অন্য সেকশনে, ওগুলো কোনো এক সময় সময় পেলে আমি লেকচার তৈরি করব ভাবছি। বাট আপাতত যে যেটা আমরা ফলো করছি সেটা দেখি। তো এখানে এই কাইনেমেটিক্স এর আসলে আলোচনা আমরা যদি আসি, প্রথমে রেক্টিলিনিয়ার কাইনেমেটিক্স, যেখানে প্রথমে আমরা আলোচনা করব কন্টিনিউয়াস মোশন। এরপরে আসবে ইরেটিক মোশন। কন্টিনিউয়াস মোশন মানে কোনো ধরনের ডিস্টারবেন্স নাই, মোশন হচ্ছে কনস্ট্যান্ট রেট না, আসলে কন্টিনিউয়াস মানে এটা চলমান একটা প্রসিডিউর। কিন্তু এমন অনেক হবে, ফর এক্সাম্পল একটা বডি যদি এরকম কোন একটা লিনিয়ার পথে চলতেই থাকে টাইমের রেসপেক্টে, এটা ভেলোসিটি বললাম বা ডিসপ্লেসমেন্ট বললাম, যাই বলি, অথবা অ্যাক্সিলারেশন, এরকম যদি চলতেই থাকে তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস মোশন। কিন্তু এমন হতে পারে যে বডি কিছু দূর এরকম এক পথে গিয়ে পরে অন্য পথে মুভ করেছে। অন্য পথে মুভ করেছে বলতে আসলে প্রথমে এই স্ট্রেট লাইন একটা অ্যাঙ্গেলে মুভ করতেছিল, পরে হয়তো এই পথে মুভ করেছে, অথবা প্রথমে ভেলোসিটি এরকম বাড়তেছিল পরে গিয়ে কনস্ট্যান্ট ভেলোসিটি হয়ে গেল। তো এটাকে বলে আমরা ইরেটিক মোশন। আর তাহলে এই উপরেরটাকে বলে হচ্ছে কন্টিনিউয়াস মোশন, আর নিচের যেটা যে চেঞ্জ হচ্ছে অ্যালং দ্য উইথ রেসপেক্ট টু টাইম, যদি তার ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ডিসপ্লেসমেন্ট ইত্যাদি যদি ডিফারেন্ট হতে থাকে তাহলে সেটাকে আমরা বলি মানে ইরেটিক মোশন আর কি, মানে চলমান যে পাত আর কি সেটা যদি ডিফারেন্ট হয়, ইরেটিক মোশন। এটা আমরা নেক্সট ক্লাসে বা কোন নেক্সট পরবর্তী ক্লাসগুলোতে আসবে। আর এইটা হচ্ছে কন্টিনিউয়াস মোশন। তো আমরা আহ, এই চ্যাপ্টারে আসলে যে কন্টিনিউয়াস মোশনে আলোচনা করবে, এবং রেক্টিলিনিয়ার কাইনেটিক্স তার মানে লিনিয়ার পাথে মুভ করবে। আমার কিন্তু এমনও হতে পারে যে একটা বডি কোন একটা সার্কেলের এই যে পেরিফেরিতে মুভ করতেছে, তখন সেটাকে আমরা বলি কার্ভিলিনিয়ার মোশন। তো আমরা এখানে রেক্টিলিনিয়ার মোশন মানে লিনিয়ার লাইন বরাবর চলছে, সার্কুলার লাইন বরাবর চলছে না।
রেক্টেঙ্গলের যে লাইন গুলো আর কি সেরকম দিকে চলছে, সেজন্য এটাকে রেক্টিলিনিয়ার মোশন বলবো। তো এই চ্যাপ্টারে আসলে কয়েকটা টার্ম আমাদের শিখতে হবে। ফার্স্ট হচ্ছে পজিশন। কোন একটা বডির পজিশন বলতে আমরা কি বুঝি আসলে? তো পজিশন ওই কোঅর্ডিনেটের মতোই, এক কথায় কোঅর্ডিনেট যা পজিশন আসলে তাই। তো কোন একটা বডি কোন এক জায়গায় আছে তার অবস্থান বর্ণনা করার জন্য আমরা একটা রেফারেন্স সিস্টেম ইউজ করি। ফর এক্সাম্পল, আমার এই যে ফিগার, এই যে এই ফিগারের এ তে দেখো এখানে একটা বডি আছে। তো এই বডিটার অবস্থান যদি আমি বর্ণনা করতে চাই, তাহলে কোন একটা রেফারেন্স পয়েন্ট বা কোন একটা রেফারেন্স অ্যাক্সিস থেকে আমাকে আসলে সে কত দূরে আছে সেটা বর্ণনা করতে হবে। এটা আসলে অ্যাড্রেস প্রোভাইড করার মতো, যে কোনো একটা বস্তুর লোকেশন কোথায়, তাহলে সেটা নিশ্চয়ই রেফারেন্স অ্যাক্সিস থেকে কত দূরে আছে সেটার মাধ্যমে বলবো। তো তাহলে এই রেফারেন্স ও ও পয়েন্ট থেকে আসলে কোনো বস্তুর এই যে লিনিয়ার ডিস্টেন্স যেটা এস, সেটাই হচ্ছে তার পজিশন। যে ও পয়েন্ট থেকে এস ডিস্টেন্স দূরত্বে এটা আছে, তাহলে এটার পজিশন কত, এস ডিস্টেন্সে কোন দিকে, এটা আবার ইম্পর্টেন্ট। দেখো, পজিশনটা আসলে ইম্পর্টেন্ট, যে এটা কি এক্স অ্যাক্সিস। ফর এক্সাম্পল, এটা যদি পজিটিভ এক্স অ্যাক্সিস হয় তাহলে এস পজিটিভ এক্স অ্যাক্সিসে নাকি নেগেটিভ এক্স অ্যাক্সিসে সেটা বলতে হবে। তাহলে পজিশনটা আসলে একটা ভেক্টর কোয়ান্টিটি আমরা বলতে পারি, রাইট? যেহেতু এটার দিকও ইম্পর্টেন্ট বলাটা, পজিটিভ পজিটিভ এক্স অ্যাক্সিস না নেগেটিভ এক্স অ্যাক্সিস, অনুরূপ ও অ্যাক্সিস বরাবর যদি হয় তাহলে পজিটিভ ও অ্যাক্সিস না নেগেটিভ ও অ্যাক্সিস, বা কোনো অ্যাঙ্গুলার ডিরেকশনে যদি হয় তাহলে কত অ্যাঙ্গেলে। তার মানে এটার ডিরেকশনটা বলাটা ইম্পর্টেন্ট, এই জন্য পজিশনটাকে আমরা আসলে বলি এটা একটা ভেক্টর। তো এই পজিশনের রেসপেক্টে আমরা পরের ডেফিনিশনে চলে আসবো, আহ সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তো ফর এক্সাম্পল, কোন একটা বডি এই যে অরিজিন এ তে ছিল, কিন্তু টি টাইম পরে, টি1 টাইম পরে সেটা আসলে যে ডিস্টেন্স অতিক্রম করে মনে করো আহ, এই পয়েন্টে আসলো। আবার টি2 টাইম, এই যে শুরু থেকে টি2 টাইম পরে, এই টাইমটা হচ্ছে এখানে টি1। আর শুরু থেকে এই টি2 টাইমে সেই বডিটা এই যে এখান থেকে মুভ করে এখানে আসলো। তাহলে এই টি2 - টি1 টাইম যেটা, সেই সেই টাইমের মধ্যে তার যে চেঞ্জ ইন পজিশন, টি2 - টি1 বলতে আমরা আসলে এই যে দুইটা সময়ের যে পার্থক্য, সেই চেঞ্জ ইন পজিশন ইন দিস টাইম, এই যে ডেল্টা টি টাইম, এই দুইটার যে সেই পজিশনটা চেঞ্জ ইন পজিশন যদি ডেল্টা এস হয়, তাহলে ডেল্টা এস ইকুয়াল টু কত হবে, এই যে এস প্রাইম মাইনাস হচ্ছে এস। এস প্রাইম হচ্ছে দেখো এই যে 2 নম্বর পজিশনে ডিসপ্লে পজিশন, আর এস হচ্ছে 1 নম্বর পজিশনে তার পজিশন। তাহলে ডেল্টা এস ইকুয়াল টু হচ্ছে এস প্রাইম মাইনাস এস। তাহলে ডেল্টা টি সময়ে আসলে এটার চেঞ্জ ইন পজিশন হচ্ছে ডেল্টা এস। তাহলে এই ডেল্টা এস পরিমাণটাকে আমরা বলছি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে এটাও দেখো, ডিরেকশন ডিরেকশন বলাটা এখানে কিন্তু ইম্পর্টেন্ট, যে ডান দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে নাকি বাম দিকে হচ্ছে। যদি বাম দিকে হয় তাহলে নেগেটিভ ডিসপ্লেসমেন্ট হবে, ডান দিকে হলে কিন্তু পজিটিভ ডিসপ্লেসমেন্ট হবে। তাহলে এটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। কিন্তু আমি যদি ডিস্টেন্স বলি তখন সেটা কিন্তু আহ একই মিন করবে, বাট ডিসপ্লেসমেন্ট আমার ডিরেকশনটা বলা ইম্পর্টেন্ট। যা তার মানে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ডান দিকে গেলে এটাকে পজিটিভ ডিসপ্লেসমেন্ট বলবো, তো বাম দিকে গেলে নেগেটিভ ডিসপ্লেসমেন্ট বলবো। কিন্তু দুইটা বডির মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে আমরা ডিস্টেন্সই বলি, কিন্তু এটা আসলে কোন দিকে সেটা বলার দরকার হয় না। তাহলে ডিস্টেন্সটাকে আমরা একটা স্কেলার কোয়ান্টিটি বলবো, তার জন্য ভ্যালুই যথেষ্ট, ম্যাগনিটিউড কত সেটাই যথেষ্ট, দিক বলার প্রয়োজনীয়তা নেই। কিন্তু ডিসপ্লেসমেন্ট বললে আমাকে অবশ্যই ম্যাগনিটিউড বলতে হবে, যে কত দূরে মুভ করেছে এবং কোন দিকে মুভ করেছে সেটাও বলতে হবে। তাহলে আমরা পজিশন, ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স এগুলো সম্পর্কে একটু অবহিত হলাম। এরপরে টার্ম আসবে আসলে ভেলোসিটি। তো ভেলোসিটি বলতে আমরা কি বুঝি? তো এই যে বডিটা যে দেখো, আহ এই ডেল্টা টি সময়ে ডেল্টা এস ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট অতিক্রম করেছে, তাহলে আহ এই ডেল্টা এস ডিভাইডেড বাই ডেল্টা টি, এই সময়ে এটার পজিশনের পরিবর্তন এর রেট কত, টাইমের রেসপেক্টে এটার পজিশনটা কি খুব দ্রুত পরিবর্তন হচ্ছে নাকি খুব আস্তে পরিবর্তিত হচ্ছে, এইটা আমরা মেজার করি যে টার্মটা দিয়ে, সেটাকে বলে হচ্ছে ভেলোসিটি। তার মানে টাইমের রেসপেক্টে আমার পজিশন চেঞ্জের রেটটা কত, সেইটা সেইটা যে কোয়ান্টিটি তাকে আমরা বলি ভেলোসিটি। তো এই ডেল্টা এস ডিভাইডেড বাই ডেল্টা টি, এটা করলে আমরা যেটা পাই সেটাকে বলি অ্যাভারেজ ভেলোসিটি। কেন অ্যাভারেজ ভেলোসিটি বলছি? কারণ হলো দেখো, এই যে এস থেকে এস2 পজিশন, এস প্রাইম পজিশনে যেতে আসলে দেখো এখানে যদি 1 সেকেন্ড সময় লাগে, তাহলে আমি 1 সেকেন্ড সময়কে কিন্তু 10⁹ ভাগ করতে পারি, রাইট? তারপরে 10⁻12 পিকো সেকেন্ডে ভাগ করতে পারি। মানে কোটি কোটি ভাগের 1 সেকেন্ডকে কোটি কোটি ভাগে কিন্তু ভাগ করতে পারি।
তো এই অল্প সময়ের মধ্যেই দেখো এই বডিটা প্রথমে একটু স্লো মুভ করতে পারে, পরে একটু ফাস্ট মুভ করতে পারে, পরে আবার স্লো মুভ করতে পারে। এভাবে কিন্তু স্লো ফাস্ট করে এই অল্প ডিস্টেন্সটাই কিন্তু সে অতিক্রম করতে পারে। তাহলে এই সময়ের মধ্যে একবার সে ফাস্ট হয়েছে, একবার স্লো হয়েছে, এরকম করে তার মানে আমি টোটাল ডিস্টেন্সটাকে টোটাল টাইম দ্বারা যদি ভাগ করি, তাহলে আমি একটা অ্যাভারেজ ফাস্ট ফাস্ট ভেলোসিটি, স্লো ভেলোসিটি, ফাস্ট ভেলোসিটি, এদের একটা অ্যাভারেজ ভেলোসিটিটা পাবো, যে কারণে এখানে অ্যাভারেজ ভেলোসিটি নেওয়া হয়েছে। কিন্তু আমি যদি মনে করি যে ওয়ান ন্যানো সেকেন্ডে আমার ভেলোসিটি কত, সেটা যদি মেজার করতে চাই, তাহলে সেটাকে বলবো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। তো সেটা যদি নিতে চাই, তাহলে আমাকে ডেল্টা টি, এই যে ডেল্টা টি টাইমের ইন্টারভ্যালটা কত নিতে হবে, অতি ক্ষুদ্র, দেখো 1 ন্যানো সেকেন্ড বা 1 পিকো সেকেন্ড এরকম নিতে হবে। তো তাহলে সেটা আমরা নেওয়ার জন্য ম্যাথমেটিক্সে শিখেছি কি করে, যে তখন লিমিটিং ভ্যালু নেই, যে ডেল্টা টি এর ভ্যালু আসলে এত ক্ষুদ্র নিব যে যেটা আসলে জিরোর খুব কাছাকাছি, জিরো নয় কিন্তু জিরো এর খুব কাছাকাছি। তো তাহলে এই যে ডেল্টা এস অ্যাভারেজ ভেলোসিটি এর লিমিটিং ভ্যালু যদি নেই, তার মানে টাইম ইন্টারভ্যালটা এত ক্ষুদ্র নিব যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি পাবো প্রতি ওয়ান ন্যানো সেকেন্ডে। হলে আসলে তাহলে দেখো 1 সেকেন্ডের মধ্যে 10⁹ সংখ্যক ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি পাওয়া সম্ভব, যদি আমি এই ডেল্টা টি এর ভ্যালু 1 ন্যানো সেকেন্ড নেই। তো এইভাবে আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি পাবো। তাহলে সেটা দেখো যে লিমিট নিয়ে এরকম লিখলে আমরা ম্যাথমেটিক্সে শিখেছি, এটাকে বলি আমরা হচ্ছে এই যে ডিএস ডিভাইডেড বাই ডিটি, উপরেরটা ছিল ডেল এস ডিভাইডেড বাই ডেল টি, আর এখানে আসছে ডিএস ডিভাইডেড বাই ডিটি। তাহলে এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। খেয়াল করো এই যে টার্মটা এখানে লেখা হয়েছে, আমার পেন ভালো কাজ, এত দ্রুত কাজ করে না, যে জন্য আমি লিখছি না ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, ঠিক আছে। তো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হচ্ছে যে ডিএস ওভার ডিটি। তো এটা আসলে কি মিন করে দেখো, এগেইন এটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ওভার টাইম। টাইমের রেসপেক্টে কোন একটা বডির ডিসপ্লেসমেন্ট চেঞ্জ করার যে রেটটা, কি হারে সে ডিসপ্লেসমেন্ট চেঞ্জ করতেছে টাইমের রেসপেক্টে, সেটাই হচ্ছে আমার ভেলোসিটি। তো আমরা এইভাবে অ্যাভারেজ ভেলোসিটি পেতে পারি, অথবা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিও পেতে পারি। এখন এখানে ভেলোসিটির সাথে আরেকটা টার্ম আমাদের সাথে আসলে আছে। তো এখানে যেহেতু ডিসপ্লেসমেন্ট ইউজ করছি, দেখো ডিসপ্লেসমেন্ট ইউজ করলে এখানে আসবে হচ্ছে ভেলোসিটিটা, তাহলে কি হবে, ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি হওয়ায় ভেলোসিটিটাও কি হবে, একটা ভেক্টর কোয়ান্টিটি হবে। তার মানে ভেলোসিটিটা কোন ম্যাগনিটিউড যেমন ইম্পর্টেন্ট, সাথে সাথে কোন দিকে এটা মুভ করছে সেটাও ইম্পর্টেন্ট, দুইটাই। কিন্তু আমি যদি এই যে শুধুমাত্র টোটাল ডিস্টেন্সকে, ডিসপ্লেসমেন্টকে নয় বরং ডিস্টেন্সকে, টোটাল টাইম দ্বারা ভাগ করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমার স্পিড হবে। অথবা আমরা এভাবে বলতে পারি যে ম্যাগনিটিউড অফ দ্য ভেলোসিটি ইজ নোন অ্যাজ দ্য স্পিড। তো এখানে দেখো আমার এই বডিটা এখান থেকে এখানে যদি ডেল্টা এস টাইমে মুভ করে, তাহলে টোটাল ডিস্টেন্স অতিক্রান্ত ডিস্টেন্স যদি যে এস টি হয়, তাহলে সেই ডিস্টেন্সটা যদি ডেল টি টাইমে অতিক্রম করে, তাহলে এভারেজ স্পিড হচ্ছে ইজ এস টি ডিভাইডেড বাই ডেল টি। এখন দেখো এই যে এই ফিগারটা আসলে ইম্পর্টেন্ট, আমরা এক্সাম্পলও দেখবো এই এরকমের নিয়ে। এমন হতে পারে যে কোনো একটা বডি আস্তে আস্তে মনে করো এই পয়েন্ট থেকে মুভ করে এখানে গিয়ে, অথবা এরকম না, আসলে এই যে এই পয়েন্ট এটাই হচ্ছে অরিজিনাল ইনিশিয়াল পয়েন্ট, সেখান থেকে সে আস্তে আস্তে মুভ করে ডান দিকে গিয়ে ভেলোসিটি কমে একসময় জিরো হলো, জিরো হওয়ার পর আবার বাম দিকে মুভ করতে থাকলো। মানে ব্যাপারটা আসলে এরকম যে এইখানে যাব, গিয়ে আবার সেখান থেকে ব্যাক দিকে ফিরে আসবো, এমন কিন্তু হতে পারে। তো এরকম যদি হয়, তাহলে আসলে দেখো ভেলোসিটি বের করার জন্য তোমার ফর্মুলা হবে কিন্তু এই যে ডিএস ডিভাইডেড বাই ডিটি। কিন্তু স্পিড বের করার জন্য টোটাল ডিস্টেন্স নিতে হবে যে এসটি, তাহলে এই যে কার পাথে যে সে টোটাল ডিস্টেন্সটা অতিক্রম করেছে সেটা নিতে হবে স্পিড বের করার জন্য। অথচ ভেলোসিটি বের করার জন্য আমি কোনটা নিব, দেখো এই যে ডেল এস ডিভাইডেড বাই ডেল টি। তো এইভাবে আসলে আমাকে ভেলোসিটি এবং স্পিড ক্যালকুলেট করতে হবে। আমরা এক্সাম্পলও দেখবো, এই যে এরকম যে ডান দিকে গিয়ে আবার বাম দিকে মুভ করো, অথবা বাম দিকে মুভ করতেছিল কিন্তু সেটা ভেলোসিটি জিরো হয়ে আবার ডান দিকে মুভ করবে, এরকম পার্টিকেল মুভমেন্ট হবে, আমরা সেগুলা এক্সাম্পলে দেখবো। এরপরের টার্ম চলে আসে অ্যাক্সিলারেশন। তো এই যে এই বডিটা যে এখান থেকে এখানে মুভ করলো, তো মনে করো এই টি1 টাইমে তার ভেলোসিটি হচ্ছে ভি1, যখন এই পজিশনে আছে তখন টাইম ধরো টি1, তার ভেলোসিটি হচ্ছে ভি1। আর এই পজিশনে যখন গেল তখন টি2 টাইম হয়ে গেল, মানে টাইম গণনা শুরু করেছি যে এখানে টি ইকুয়াল টু আসলে জিরো এই জায়গায়। তো এইখানে যখন আসছে তখন টি টাইম, এখানে আসতে টি1 টাইম নিয়েছে, আর এখান থেকে এখানে আসতে টি2 টাইম নিয়েছে। তো এই সময়ে এটার মনে করো এই যে প্রথমটাতে ভেলোসিটি ছিল ভি1, পরেরটাতে ভেলোসিটি হয়েছে ভি2। তাহলে এখানে ভেলোসিটি কি কনস্ট্যান্ট আছে নাকি কি হারে চেঞ্জ হচ্ছে,
টাইমের রেসপেক্টে যে ভেলোসিটি কমতে পারে বাড়তে পারে, তো ওই টাইমের রেসপেক্টে চেঞ্জ ইন ভেলোসিটি কত সেটার একটা মেজারমেন্ট আমরা করি অ্যাক্সিলারেশন দিয়ে। তো অ্যাক্সিলারেশনের ডেফিনিশনটাই দেখো, যে provided the velocity of the particle is known at the 2 points, the average acceleration of the particle during the time interval delta is the change in velocity over this time over del t, change in velocity v delta v equal to যদি তোমার যে v2 minus v1 হয়, অনুরূপভাবে নিচে del t equal to আসলে t2 minus t1 হয়, তাহলে এইটার হচ্ছে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন। এটা কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ওভার টাইম। তো এইটারই যদি আমি এখন লিমিটিং ভ্যালু নেই, লিমিটিং ভ্যালু মানে এই যে নিচের যে টাইম ইন্টারভ্যাল সেটা নিব এত ক্ষুদ্র যেটা আসলে জিরো এর খুব কাছাকাছি কিন্তু জিরো নয়। তো তাই যদি নেই তাহলে দেখো এইটাকে আমরা তখন কি লিখতে পারি, যে এরকম হয়ে যায় যাকে আমরা লিখি ডিভি ওভার ডিটি। তার মানে ভেলোসিটি যদি দেওয়া থাকে তাকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে আমি অ্যাক্সিলারেশন পাবো। আচ্ছা, এটা আমার এখানে বলা হয় না, এখানে আমি এরকম ভাবে বলতে পারি যে আমার যদি ডিসপ্লেসমেন্ট দেওয়া থাকে, ফর এক্সাম্পল আমরা এই যে এরকম দেখবো এক্সাম্পলে আসবো যে কোন একটা পার্টিকেলের মুভমেন্ট বা পাথ, যে ডিসপ্লেসমেন্ট অতিক্রম করার যে ইয়াটা, সেটা আসলে এরকম সিটি স্কোয়ার প্লাস টু টি ফর এক্সাম্পল, এরকম টাইমের রেসপেক্টে এটা যে পথে মুভ করে সেই পাথটার ইকুয়েশন হচ্ছে যে এরকম হয়। তাহলে এটা ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে টাইমের ফাংশন হিসেবে, তাহলে আমরা এখানে কি করতে পারি, ভেলোসিটি পেতে হলে এটাকে টাইমের রেসপেক্টে, যে এস কে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে পারি, তাহলে আমি এখানে ভেলোসিটি পেয়ে যাব। তো কি আসবে বেসিক্যালি, সি টি স্কোয়ার হয়ে যাবে 2t প্লাস এই যে 2t স্কোয়ার না দিয়ে এখানে শুধু 2t লিখলাম, তাহলে এই 2t কে ডিফারেন্সিয়েশন করলে হবে 2। তাহলে এইটাই হচ্ছে আমার তখন কিন্তু ভেলোসিটি হবে। এখন যদি 1 সেকেন্ডে ভেলোসিটি পেতে চাই তাহলে টাইম টি ইকুয়াল টু 1 সেকেন্ড বসাবো, 2 সেকেন্ডে ভেলোসিটি চাই তাহলে টি ইকুয়াল টু 2 বসাবো, এন্ড সো লং, এরকম আমরা কন্টিনিউ করতে পারি। তো অনুরূপভাবে এখানেও দেখো অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে আমার যদি ভেলোসিটি জানা থাকে, এই যে আমি উপরের ইকুয়েশনে ভেলোসিটি ভি ইকুয়াল টু কত পেলাম, সি টাইমস 2t পেয়েছি প্লাস হচ্ছে 2 এরকম পেয়েছি। এখন এটাকেই যদি আমি আবার টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি বেসিক্যালি, তাহলে কি পাবো তখন, এই যে এখানে 2c হয়ে যাবে, তো এটা হবে তখন আমার কিন্তু অ্যাক্সিলারেশন, এটা ইকুয়াল টু হচ্ছে অ্যাক্সিলারেশন। তাহলে এখানে দেখো এই সিটাও যদি কনস্ট্যান্ট হয় তাহলে 2c এটা কিন্তু দুইটা মিলে একটা কনস্ট্যান্ট, তাহলে অ্যাক্সিলারেশনটা এখানে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে মুভ করছে, আমরা এভাবে বলতে পারবো। তো তাহলে এইটাকে এখন দেখো, এই যে ভি ইকুয়াল টু যদি আমি ডিএস ওভার ডিটি লিখি তাহলে এই ইকুয়াল টু ডি স্কোয়ার এস ওভার ডিটি স্কোয়ার লেখা যায়। তার মানে ডিসপ্লেসমেন্টকে টাইমের রেসপেক্টে একবার ডিফারেন্সিয়েশন করলে আমি ভেলোসিটি পাবো, আর ভেলোসিটিকে টাইমের রেসপেক্টে একবার ডিফারেন্সিয়েশন করলে আমি অ্যাক্সিলারেশন পাবো। তার মানে আমি বলতে পারি যে ডিসপ্লেসমেন্টকে টাইমের রেসপেক্টে দুইবার ডিফারেন্সিয়েশন করলে অ্যাক্সিলারেশন পাবো, এই যে এখানে সেটাই মিন করছে। তো এইভাবে আমরা করতে পারি। এগেইন এখানে দেখো ভেলোসিটির মতো অ্যাক্সেলারেশনটাও কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, কারণ অ্যাক্সেলারেশন দেখো ফর এক্সাম্পল যদি ডানে মুভ করে মানে ডানে ইনক্রিজ করে তাহলে সেটা হচ্ছে ডান দিকে যদি ভেলোসিটি আসলে বাড়তে থাকে তাহলে এটার অ্যাক্সিলারেশন হচ্ছে, আর ডান দিকে যদি ভেলোসিটি কমতে থাকে তাহলে আসলে ডিসিলারেশন হচ্ছে। তো তাহলে অ্যাক্সিলারেশনকে পজিটিভ ধরলে আমরা ডিএক্সিলারেশনকে নেগেটিভ নিব ধরবো। এই যে ডিসিলারেটিং আর অ্যাক্সিলারেটিং, আমার মনে হয় টার্মটা তোমরা পরিচিত আছো। তো এই হচ্ছে আহ কয়েকটা বেসিক ইকুয়েশন। দেখো আর একটা বেসিক ইকুয়েশন লাগবে এখানে, আসলে ডিফারেন্সিয়েশনের কথা বললাম যে ডিসপ্লেসমেন্টকে তাহলে টাইমের রেসপেক্টে একবার ডিফারেন্সিয়েশন করলে আমি ভেলোসিটি পাবো, কিন্তু এখন উল্টা ভাবে আমি যদি বলি, দেখো ওই যে ভি ইকুয়াল টু তাহলে ডিএস ওভার ডিটি, তাহলে আমি কি এখানে ডিএস ইকুয়াল টু ভি টাইমস ডিটি লিখতে পারি না, ভি টাইমস ডিটি। এখন এটাকে যদি আমি টাইমের রেসপেক্টে মানে ইন্টিগ্রেশন করি আসলে তাহলে কি পাবো, ডিএস কে ইন্টিগ্রেশন করলে এই যে এস হয়ে যাবে, আর ভি কনস্ট্যান্ট যদি ধরি তাহলে ডিটি কে ইন্টিগ্রেশন করলে টি হবে। তাহলে এখানে ভিটাকে আমি কনস্ট্যান্ট ধরলাম, কনস্ট্যান্ট ভেলোসিটি হতে হবে, তাই না? তো এইখানে দেখো আলটিমেটলি আমি কি পাচ্ছি, যে আমি যদি এই ইকুয়েশনকেই বেসিক্যালি যে ডিসপ্লেসমেন্টকে যদি টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেশন করি, এখানে কনস্ট্যান্ট ভেলোসিটি যদি থাকে তাহলে কি পাই, ডিসপ্লেসমেন্ট পাই, যে এস, ডিএস কে ইন্টিগ্রেশন করলে। তার মানে ডিসপ্লেসমেন্টকে ডিফারেন্সিয়েশন করলে যেমন ভেলোসিটি পাচ্ছি, অনুরূপভাবে এখানে দেখো ভেলোসিটিকে যদি আমি ইন্টিগ্রেট করি বেসিক্যালি তাহলে আসলে ডিসপ্লেসমেন্টটা পাবো। তাহলে এস ইকুয়াল টু বিটি, এটা কখন, যদি কনস্ট্যান্ট ভেলোসিটি হয়। খেয়াল করো আমি এখানে যে ডিটি কে ইন্টিগ্রেশন করলে টি পাবো যদি কনস্ট্যান্ট ভিটাকে কনস্ট্যান্ট ধরি, এখানে যে ধরে নিলাম এটাই হচ্ছে কন্ডিশন যে ভিটা কনস্ট্যান্ট হতে হবে তাহলেই এস ইকুয়াল টু বিটি হবে।
তো কনস্ট্যান্ট ভেলোসিটি হলে সেটা কিন্তু ডাইনামিক্স এর আলোচনা না, এটা স্ট্যাটিক্স এর আলোচনা, আবারও বলছি। তো তাহলে এস ইকুয়াল টু বিটি, এটা কিন্তু একটা ইকুয়েশন, শর্ত হলো বিটা হতে হবে কি কনস্ট্যান্ট ভেলোসিটি। এখানে কনস্ট্যান্ট ভেলোসিটি মানে চেঞ্জ ইন ভেলোসিটি জিরো, দ্যাট মিনস অ্যাক্সিলারেশন ইজ জিরো। তাহলে যেখানে কোনো অ্যাক্সিলারেশন নাই সেখানে এস ইকুয়াল টু বিটি এটা লেখা যায়, তাহলে বি ইকুয়াল টু কি লেখা যাবে, এস ডিভাইডেড বাই টি। তো অনুরূপ ভাবে দেখো আমি যে সেকেন্ড যে ইকুয়েশনটা লিখলাম, সেকেন্ড ইকুয়েশন আমরা কি লিখেছি, এ ইকুয়াল টু ডিভি ওভার ডিটি, এ ইকুয়াল টু ডিভি ওভার ডিটি। তাহলে এটাকে আমি দেখো তো ডিভি ইকুয়াল টু এ ডিটি লিখতে পারি কিনা, এ ডিটি। তো এটাকে এখন আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে কি পাই একটু খেয়াল করে দেখো। তো এটাকে মনে করো ইনিশিয়ালি একটা ভেলোসিটিতে ছিল, সেটা হচ্ছে ভি নট। তো এখানে আমি যা পেলাম সেটা হচ্ছে ডিভি ইকুয়াল টু এ টাইমস হচ্ছে ডিটি। তো এটাকে আমি যদি এখন ইন্টিগ্রেশন করি, ধরো যখন, সরি এখানে ডিটি হবে এটা, যখন আমি টাইম গণনা শুরু করলাম, এই যে যখন টাইম গণনা শুরু করলাম তখন যদি বস্তুটা রেস্ট কন্ডিশনে থাকে তাহলে তার ভেলোসিটি হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি জিরো। কিন্তু আমি ধরলাম যে যখন টাইম কাউন্ট শুরু করেছি তখন তার একটা ভেলোসিটি এখানে ভি নট ছিল। তাহলে টাইম, এটা আসলে টি নট বা জিরো বলতে পারি। মনে করো টাইম যখন কাউন্ট করা শুরু করেছি তখন টাইম হচ্ছে টি নট, এরকমই হোক যে আমি আগে থেকে টাইম ঘড়ি চালু করে রেখেছি, এখন যখন ইনিশিয়াল অবস্থায় যে জিরো পয়েন্টে আসছে তখন টাইম 2 সেকেন্ড বা 3 সেকেন্ড হয়ে গেছে। তাহলে আমার একটা ইনিশিয়াল টাইম আছে, আর তখন তার ভেলোসিটি যদি ধরো ভি নট হয়, তাহলে টি টাইম পরে গিয়ে তার ভেলোসিটি কত, তো টি টাইম পরে গিয়ে তার ভেলোসিটিকে আমি যদি ভি ধরি, তাহলে এখানে ইন্টিগ্রেশন করলে কি হবে দেখো, ডিভি কে ইন্টিগ্রেশন করলে যে ভি হবে, ভি মাইনাস ভি নট বসালে আসলে আলটিমেটলি এখানে ভি মাইনাস ভি নটই আসবে। আর এখানে দেখো ডি এর সাথে টি আছে, তাহলে টিটা ভ্যারিয়েবল, এটা কি কনস্ট্যান্ট। তাহলে এইখানে আমি এটাকে কনস্ট্যান্ট ধরতেছি, দেখো খেয়াল করে এখানে এটাকে কনস্ট্যান্ট ধরে তারপরে কিন্তু ডিটি কে ইন্টিগ্রেশন করব। তো ডিটি কে ইন্টিগ্রেশন করলে আলটিমেটলি কি হবে, যে লিমিট বসানোর পরে টি মাইনাস টি নট হবে, দেখো এটা হবে টি মাইনাস টি নট। তো তাহলে ভি ইকুয়াল টু আসলে কি পাচ্ছি আমরা, ভি নট প্লাস এ টি, এ টি মাইনাস টি নট। তো এখানে আসলে আমরা এই যে শুরুতে শুরু যখন টাইম, মানে যখন আমরা স্টার্ট করি তখন টাইম গণনা আসলে শুরু করি, এই জন্য টি নটটাকে জিরো ধরি। তাহলে আসলে বেসিক্যালি কি বলতে পারবো, যে ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি, যদি তোমার টাইম গণনা যখন শুরু করেছো তখন যদি ইনিশিয়াল ভেলোসিটি একটা থাকে তাহলে হচ্ছে এই যে ভি নটটা তার ভ্যালুটা হবে। তো তাহলে এই একটা ইকুয়েশন এখানে প্রোভাইডেড, শর্তটা কি দেখো, আমি টাইমের রেসপেক্টে আমার ভেলোসিটি এট সার্টেন টাইম পরে ভেলোসিটি কত সেটা বের করতে পারবো। শর্ত হলো যদি অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট হয়। আমি কিন্তু ইন্টিগ্রেশন করার সময় এটাকে শর্ত দিয়ে ধরে নিয়েছি যে এটা হতে হবে কনস্ট্যান্ট। এখন কোশ্চেন আসতে পারে যে সবসময় কি এ কনস্ট্যান্ট হবে, নো। যদি কনস্ট্যান্ট না হয় তাহলে কি করতে হবে, এটাকে এই যে ইন্টিগ্রেশনের মধ্যে রেখেই ইন্টিগ্রেট করতে হবে। তো তাহলে তখন আমি এই যে এই বেসিক ইকুয়েশনটাকে কিন্তু ইন্টিগ্রেশন করব আর কি। ঠিক আছে, আমরা এক্সাম্পল দেখবো, এক্সাম্পলে দেখলে তখন ক্লিয়ার হবে। যদি বুঝতে পারি যে আমার অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট, তাহলে আমি ডিরেক্টলি এই ইকুয়েশনে যে ডিরাইভড যে ইকুয়েশন সেটা ইউজ করতে পারি। টাইম জানা আছে, ইনিশিয়াল ভেলোসিটি জানা আছে, তাহলে টি টাইম পরে যে 2 সেকেন্ড বা 10 সেকেন্ড পরে তার ভেলোসিটি কত হবে এটা ইউজ করতে পারবো যদি কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে বডি চলে। কিন্তু যদি ভেলোসিটি ভ্যারিয়েবল অ্যাক্সিলারেশনে চলে, যে অ্যাক্সিলারেশনটা টাইম যত পার হয় ততই ভ্যারি করে, অথবা ডিসটেন্স যত বেশি হয় অ্যাক্সিলারেশনটা তত বাড়ে, বা ভেলোসিটি যত বাড়ে অ্যাক্সিলারেশন তত বাড়ে, এরকম যদি ভেলোসিটিটা অ্যাক্সিলারেশনটা কোনো কিছুর ফাংশন হয়, ভ্যারিয়েবল হয় এক কথায়, তখন কিন্তু আমি এই যে কনস্ট্যান্ট ধরে এটাকে ইন্টিগ্রেট করতে পারবো না, বরং এটাকে ভ্যারিয়েবল রেখেই ইন্টিগ্রেশন ক্যারি আউট করতে হবে। আমরা এক্সাম্পলে দেখবো তখন আরো ক্লিয়ার হবে। তো তাহলে এইটা যেমন এই যে একটা পেয়ে গেলাম, দেখো আরো আমরা 2-3টে ইকুয়েশন ডিরাইভ করব আসলে। এখানে এই ইকুয়েশনটাকে এই যে ভি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ডিএস ওভার ডিটি লেখা যায়। ভি ডিএস ওভার ডিটি ইকুয়াল টু তাহলে যে ভি নট প্লাস হচ্ছে এটি, তাই না। এখন ডিএস ইকুয়াল টু কি লেখা যায় তাহলে, ভি নট প্লাস এটি এর সাথে হচ্ছে এই যে ডিটি। তো এখন এইটার যদি আমি ইন্টিগ্রেশন করি বোথ সাইডে, ধরো এখানে ডান পাশে আছে হচ্ছে ডিটি, তার মানে টি টাইম ভ্যারিয়েবল। তো যখন টাইম ইকুয়াল টু জিরো ধরো, তখন আমার ইনিশিয়াল একটা ডিসপ্লেসমেন্ট যদি এস নট অতিক্রম করে থাকে, তার মানে আমার অরিজিন এখানে,
আমি টাইম কাউন্ট শুরু করছি মনে করে এই জায়গায় আসলে, তাহলে এটা ইনিশিয়াল একটা ডিসপ্লেসমেন্ট, এটা অলরেডি যদি অতিক্রম করে থাকে, তাহলে যেখানে টাইম কাউন্ট করেছি তার রেসপেক্টে অলরেডি তার যদি একটা ডিস্টেন্স হয়, তাহলে এই টোটাল ডিস্টেন্স মনে করো এই যে টি টাইম পরে কত হবে সেটা যদি বের করতে চাই তাহলে এই ফর্মুলা ইউজ করব। তো এই যে জিরো টাইমে তার একটা অতিক্রান্ত ডিস্টেন্স যদি থাকে সেটাকে ধরে নিলাম আমরা হচ্ছে এস নট, আর টি টাইম পরে তার ডিসপ্লেসমেন্টটা ধরলাম হচ্ছে ধরো এস। তাহলে এই এসটা কত এখন সেটা আমি বের করব। এটাকে ইন্টিগ্রেট করলে দেখো এস মাইনাস এস নট হয় ইকুয়াল টু, এই যে ভি নটটা তো ডি এর সাথে টি আছে, তাহলে টি টাই শুধু ভ্যারিয়েবল, ভি নটটা তাহলে কি কনস্ট্যান্ট ভ্যালু, ইনিশিয়াল ভেলোসিটি সেটাতে কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এর সাথে ভি নট এই যে টি মাইনাস জিরো হবে বেসিক্যালি, আমি এই যে এখানে শুধু টি লিখলাম, প্লাস এই যে এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন কিন্তু আগেই ধরে নিয়েছি, তাহলে টি কে ইন্টিগ্রেশন করলে টি স্কোয়ার বাই টু হবে, বেসিক্যালি যে লিমিট বসানোর পরে এটি স্কোয়ার বাই টু ই থাকবে। তাহলে দেখো, তো এখানে তাহলে এস ইকুয়াল টু কি আসলো, এই যে এস নট ইনিশিয়ালি যদি কোনো ডিস্টেন্স অতিক্রম করে থাকে সেইটা, প্লাস ভি নট টি প্লাস হচ্ছে এ টি স্কোয়ার বাই টু। তোমরা ফিজিক্সে এই ধরনের ইকুয়েশন আসলে ডিরাইভ করে আসছো ডিপ্লোমায় বা ইন্টারমিডিয়েট লেভেলে। তো এখানে এই ইকুয়েশনটা আমরা দেখো যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করেও আসলে বের করতে পারি। তো এই তিনটা ইকুয়েশন আমরা দেখলাম, একটা হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটির জন্য, তিনটা বা চারটা, হ্যাঁ তিনটা আসলে, এটা চলে গেছে। কনস্ট্যান্ট ভেলোসিটি যদি থাকে তাহলে কি লেখা যায়, যদি ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয় তাহলে এস ইকুয়াল টু যে ভিটি, মানে ভি ইকুয়াল টু আসলে এস বাই টি, যাইবো যেভাবে বলো, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটির জন্য কোনো অ্যাক্সিলারেশন না থাকলে। আর আরেকটা ইকুয়েশন আমরা এই যে একটু আগে ডিরাইভ করেছি সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি, এইটা এখানে টি টাইমটা হচ্ছে টি আর অ্যাক্সিলারেশনটা হতে হবে অবশ্যই কনস্ট্যান্ট। এখন এখানে আরেকটা ইকুয়েশন আমরা এই যে পেয়ে গেলাম এখন, সেটা হচ্ছে এস ইকুয়াল টু এস নট প্লাস ভিটি ভি নট টি প্লাস এটি স্কোয়ার বাই টু। এখন দেখো আরেকটা ইকুয়েশন আমরা ডিরাইভ করব। তো আমি যে একটু আগে আমরা লিখলাম যে এ ইকুয়াল টু আসলে ডিভি ওভার ডিটি, তো এখানে আমি যদি একটু এরকম লিখি দেখো তো কোনো চেঞ্জ কিছু পরিবর্তন হয় কিনা, ডিভি ওভার ডিএস লিখলাম আর ডিএস ওভার ডিটি লিখলাম, তাহলে কিন্তু কোনো পরিবর্তন হয় না, ডিএস ডিএস কেটে যায়, আলটিমেটলি ডিভি ওভার ডিটি থাকে। তো এই ডিভি ওভার ডিটি ডিএস রেখে দিলাম, আর ডিএস ওভার ডিটি এটা ইকুয়াল টু কি লেখা যায় দেখো ভি, তাহলে বাম পাশে এ আছে, আমি এখন তাহলে এটাকে এ টাইমস ডিএস ইকুয়াল টু ভি টাইমস ডিভি সামথিং এরকম লিখতে পারি। তো এইটাই দেখো এখানে আসলে এইটা লেখা হয়েছে, এ টাইমস ডিএস ইকুয়াল টু ভি টাইমস ডিভি। তো এইটাকে এখন বোথ সাইড যদি ইন্টিগ্রেশন করি আমি কি পাই, এখানে আসলে করেছে দেখো, আমি একটু দেখাবো, এখানেই দেখাই, এই যে ভি টাইমস ডিভি ইকুয়াল টু এ টাইমস ডিএস। তো এটাকে আমি যদি এখন বোথ সাইড ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো, এখন দেখো লিমিট কত বসাবো, আমি ইন্টিগ্রেশন দিলাম, তো এখন লিমিট কত বসাবো, এই যে এ কে এসি লিখেছে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন সেই জন্য এসি লিখেছে, ঠিক আছে। তো ডান পাশে এখানে দেখো ডি এর সাথে আছে হলো এস, তার মানে ভ্যারিয়েবলটা এস নিতে হবে, আর বাম পাশে কিন্তু ডি এর সাথে আছে ভি, তার মানে এখানে ভ্যারিয়েবলটা হচ্ছে ভি। তো ধরো যখন ইনিশিয়াল একটা ডিসটেন্স অতিক্রম করে আসে, তখন যদি তার ইনিশিয়াল ভেলোসিটি যে ভি নট হয়, তাহলে সেই দুইটা হচ্ছে লোয়ার লিমিট, আর এস ডিসটেন্স যখন অতিক্রম করলো তখন যদি তার ভেলোসিটি ভি হয়, তাহলে আপার লিমিট হচ্ছে এস এন্ড ভি। তো এখানে দেখো ভি কে ভি এর রেসপেক্ট ইন্টিগ্রেশন করলে ভি স্কোয়ার বাই টু হবে, তাহলে সেটা লিমিট বসানোর পরে যে ভি স্কোয়ার বাই টু মাইনাস ভি নট স্কোয়ার বাই টু হয়ে যাবে। আমি একটু শর্টকাট করছি, আমার বিশ্বাস তোমরা ইন্টিগ্রেশন এখানে এই সিম্পল ওয়েতে করতে পারবা। ইকুয়াল টু হচ্ছে দেখো ডি এর সাথে এস আছে, অ্যাক্সিলারেশনটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন সেটা কনস্ট্যান্টই থাকে এসি, ডিএস কে ইন্টিগ্রেশন করলে কি হবে এস হবে, তো আপার লিমিট আর লোয়ার লিমিট বসানোর পরে সেটা কিন্তু এই যে এস মাইনাস এস নট এরকম আসবে। তো আলটিমেটলি তাহলে এই যে ভি স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায় দেখো, এই যে দুই দ্বারা ডান পাশে গুণ হয়ে যায়, আর ভি নট স্কোয়ার কে বাম পাশ থেকে ডান পাশে ট্রান্সফার করে এই যে টু এসি টাইমস হচ্ছে এস মাইনাস এস নট এরকম লেখা যায়। দেখো আমরা যেটা ডেরাইভ করেছি সেটাই এখানে লেখা হয়েছে এই যে ইকুয়েশন। তো এখানে শর্ত কি দেখো, এক কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন হতে হবে, উপরের এই ইকুয়েশনে যে এস এস ইকুয়াল টু এস নট ভি প্লাস ভিটি প্লাস হাফ এটি স্কোয়ার এসিটি স্কোয়ার, এটাতেও কি অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট হতে হবে। অনুরূপভাবে যে ভি নট ভি ইকুয়াল টু ভিটি প্লাস এর এসিটি, এতেও কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন হতে হবে। এরপরে আমরা আবার এই যে ভি ইকুয়াল টু এস বাই টি লিখেছি, সেখানে ভেলোসিটিটা কনস্ট্যান্ট, কোনো অ্যাক্সিলারেশন নাই, এখানে কিন্তু অ্যাক্সিলারেশন এ ইকুয়াল টু কত জিরো, অ্যাক্সিলারেশন নাই তার মানে কনস্ট্যান্ট ভেলোসিটি। তো এই এই কয়েকটা ডেরাইভড ফর্মুলা দেখলাম, আর এই যে এইগুলো হচ্ছে আমার দেখো বেসিক ইকুয়েশন,
যদি অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট না হয় তাহলে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট না বরং ভ্যারিয়েবল রেখেই ইন্টিগ্রেশন ক্যারি আউট করতে হবে। এখানেও তাই, যদি ইন্টিগ্রেশন অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট না হয় তাহলে ভ্যারিয়েবল রেখেই এখানে ইন্টিগ্রেট করতে হবে। তার মানে এই বেসিক ইকুয়েশন আমরা ইউজ করব। অনুরূপ ভাবে এই যে এইটার ক্ষেত্রেও দেখো এই বেসিক ইকুয়েশনের আসলে আমি ইন্টিগ্রেট করব। তো এই লেকচারেই আজকে একটা ছোট এক দুইটা ছোট এক্সাম্পল দেখবো, নেক্সট ক্লাসে আমি কয়েকটা এক্সাম্পল আসলে দেখাবো। আশা করি ফলো করবে, তাহলে এই ইকুয়েশন গুলোর ইউজ সহজে বোঝা যাবে। তো এই ইকুয়েশন গুলাই হচ্ছে আমি আমার কাইনেমেটিক্স এর আলোচনা ইউজ করব, এর বাইরে আর তেমন কোনো ইকুয়েশন নাই কাইনেমেটিক্স এর আলোচনায়। আর কাইনেটিক্স এর আলোচনায় এই মোশন কজ করতে যে ফোর্স লেগেছে সেই ফোর্সটাকে আসলে আলোচনায় নিয়ে আসব, যেটা আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখবো আর কি। তো থিওরিটিক্যাল ডেভেলপমেন্ট এতটুকুই। আহ আমরা এখন ছোট এক দুইটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। যেমন এটা হচ্ছে এই যে অ্যানালিটিক মেকানিক্স ডাইনামিক্স বাই হিবলার, এটা হচ্ছে 13th এডিশনের বুক থেকে আমি নিয়েছি এই আলোচনাগুলো। সেখানে এক্সাম্পল 12.1 যেটা দেওয়া আছে আমি সেটা এখানে দেখাচ্ছি। The car on the left in the photo and in figure 12.2 moves in a straight line such that for a short time its velocity is defined by v equal to 3t square plus 2t feet per second. তো এইটা আসলে দেখো, তুমি কোন একটা কারের ভেলোসিটি মেজার করতেছো টাইমের রেসপেক্টে। তো টাইমের রেসপেক্টে মেজার করার পরে এটার আসলে যে লিনিয়ার রিগ্রেশন বলে, এটা ফার্দার ক্লাসে হায়ার লেভেলে গেলে তোমরা পড়বে হয়তো থার্ড ইয়ারে বা সেকেন্ড ইয়ারে ম্যাথমেটিক্স আসলে যে রিগ্রেশন অ্যানালাইসিস এগুলো পড়ানো হবে, কিভাবে কার্ভ জেনারেট করতে হয় সেগুলোও পড়বে। তো টাইমের রেসপেক্ট আমি ভেলোসিটি মেজার করেছি, সেগুলা গ্রাফে প্লট করেছি। প্লট করার পরে সেই প্লটটা এই যে কার্ভটা আসছে সেই কার্ভটাকে একটা ইকুয়েশন দিয়ে এরকম এক্সপ্লেইন করতে পারছি। তার মানে ভেলোসিটিটা এজ এ ফাংশন অফ টাইম, দেখো কনস্ট্যান্ট ভেলোসিটি কিন্তু নয়। টাইমের রেসপেক্টে ভেলোসিটিটা কমবে বাড়বে, টাইমের ভ্যালু বেশি হলে ভেলোসিটি বাড়বে, টাইমের ভ্যালু কম হলে দেখো ইকুয়েশন থেকে বোঝা যাচ্ছে যে ভেলোসিটি টাইম যদি বেশি হয় ভেলোসিটি বাড়বে, টাইম যদি কম হয় ভেলোসিটি কমবে। কম মানে টাইম ইকুয়াল টু 1 সেকেন্ড বসাও তাহলে ভেলোসিটি যা, তাহলে টাইম ইকুয়াল টু 2 সেকেন্ড বসালে দেখো ভেলোসিটির ভ্যালু কিন্তু তার চেয়ে বেশি হবে। তো এইভাবে আসলে এটার ভেলোসিটিকে টাইমের রেসপেক্টে একটা ফাংশন দিয়ে এক্সপ্রেস করা হয়েছে, যেখানে টিটা নিতে হবে সেকেন্ডে। ডিটারমাইন ইটস পজিশন এন্ড অ্যাক্সিলারেশন when t equal to 3 সেকেন্ড, when t equal to 0, s is equal to 0। তো তার মানে আমি টাইম গণনা যখন শুরু করেছি সেটাকে আমি আসলে অরিজিন নিচ্ছি। এই যে শেষের কন্ডিশনটা দেখো বলে দেওয়া হচ্ছে যে এখানে টাইম গণনা শুরু করেছি তখন ডিসপ্লেসমেন্টটা ইকুয়াল টু হচ্ছে 0, টি কমা টি ও 0 এস ও 0, তার এখান থেকে মেজারমেন্ট শুরু করেছি। তো এই ভেলোসিটিতে সে যদি চলতে থাকে তাহলে টি ইকুয়াল টু যখন 3 সেকেন্ড, 3 সেকেন্ড পরে তার আসলে ভেলোসিটি কত, না সরি, টি 3 সেকেন্ড পরে তার পজিশন কত এবং অ্যাক্সিলারেশন কত। 3 সেকেন্ড পরে তার পজিশন মানে সে কত এস অতিক্রম করবে, আর হচ্ছে তার অ্যাক্সিলারেশনই বা কত হবে। তো আমি আসলে এখানে দেখো অ্যানালিটিক্যাল মেকানিক্স এর সলিউশনে, প্রবলেমের সলিউশনে যেতে হলে আমাকে চিন্তা করতে হবে যে আমার কি কি ইকুয়েশন দেওয়া আছে, সরি কি কি ভ্যারিয়েবল দেওয়া আছে, মানে কি কি ভ্যালু দেওয়া আছে, কি বের করতে চাই, আর আমার জন্য অ্যাভেলেবেল ইকুয়েশন কয়টা আছে। তো প্রথমেই আমরা যে দেখো 3টে ইকুয়েশন ডেভেলপ করেছি যেগুলো আসলে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের জন্য, আরেকটা ইকুয়েশন ডেভেলপ করেছি কনস্ট্যান্ট ভেলোসিটির জন্য। তো এখানে ভেলোসিটিটা কনস্ট্যান্ট নয় আমি দেখে বুঝতে পেরেছি, তার মানে ভেলোসিটি কনস্ট্যান্ট যেটা সেটার ইকুয়েশন ইউজ করতে পারছি না। তাহলে সেটা হলে কিন্তু আমি ডিরেক্টলি দেখো এস ইকুয়াল টু ভিটি করেই ডিরেক্টলি ডিসপ্লেসমেন্ট এস পেয়ে যেতে পারতাম। শর্ত হলো কি আমার এখানে ভেলোসিটিটা কনস্ট্যান্ট হতে হতো, কিন্তু এখানে ভেলোসিটি কনস্ট্যান্ট নয়, তার মানে আমি এই ইকুয়েশন ইউজ করতে পারছি না। আর এখন আমি চিন্তা করছি যে আমার দেখো ভেলোসিটি টাইমের ফাংশন আকারে দেওয়া আছে, আমি টি সেকেন্ড পরে একটা সার্টেন টাইম পরে তার পজিশন চাই, প্রথমে পজিশনটাই বের করি। তাহলে পজিশন এস চাই, টাইম টি আমার এই যে দেওয়া আছে 3 সেকেন্ড, আর দেওয়া আছে হচ্ছে ভেলোসিটি। তো এখানে এখন প্রথম কোশ্চেন আমরা এই যে করেছি যে এটা কি কনস্ট্যান্ট ভেলোসিটি কিনা, অ্যান্সার হচ্ছে নো, তাহলে এটা ইকুয়েশন ইউজ করা যাচ্ছে না। তাহলে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের জন্য যে ইকুয়েশন গুলো ছিল সেগুলো কি ব্যবহার করা যাবে? তাহলে আমাকে দেখতে হবে যে এখানে অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট কিনা। তাহলে অ্যাক্সিলারেশনটা আমি বের করতে চেষ্টা করে দেখি। অ্যাক্সিলারেশন মানে ইকুয়াল টু আসলে কত, ডিভি ওভার এই যে ডিটি। তো এখানেও দেখো আলটিমেটলি আমাকে এই যে সেকেন্ড কোশ্চেনে কিন্তু বলা হচ্ছে যে অ্যাক্সিলারেশন বের করো 3 সেকেন্ড পরে, তো আমি সেটা প্রথমেই বের করে নিব। এ ইকুয়াল টু ডিভি ওভার ডিটি, এই যে ভেলোসিটি দেওয়া আছে সেই ভেলোসিটিকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি আমি অ্যাক্সিলারেশন পেয়ে যাব। তো 3t স্কয়ার প্লাস 2t এটা হচ্ছে আমার ভেলোসিটি,
3t² কে t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে তাহলে দেখো তো 6t হয়ে যাবে, তাই না? 3 টাইমস 2t তার মানে 6t হবে। আর 2t কে ডিফারেন্সিয়েশন করলে হবে কত? 2। তাহলে এটাতে দেখো অ্যাক্সিলারেশন যেটা পাচ্ছি সেটা কি কনস্ট্যান্ট, মানে ফিক্সড একটা ভ্যালু? নো, বরং এটা টাইমের রেসপেক্টে বাড়বে। টাইম যত বাড়বে দেখো এই যে টি এর ভ্যালু যত বাড়বে অ্যাক্সিলারেশন কিন্তু তত বাড়তে থাকবে। তাহলে অ্যাক্সিলারেশনটা এখানে কিন্তু কনস্ট্যান্ট নয়। তার মানে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের জন্য যে তিনটে ইকুয়েশন ডিরাইভ করেছি আমরা সেটাও ইউজ করতে পারছি না। তাহলে আমার এই ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করার ওয়েটা কি? অ্যাক্সিলারেশন তো আমি এই যে এখন t = 3 সেকেন্ড বসাই, এখানে t = 3 সেকেন্ড যদি বসাই তাহলে 3 সেকেন্ড পর অ্যাক্সিলারেশন কত সেটা আমি পেয়ে যাব। তাহলে 6 টাইমস হচ্ছে 3 + 2, তাহলে 20। এই যে এটা যেহেতু ফিট পার সেকেন্ডে আছে আমার অ্যাক্সিলারেশনটা আসবে ফিট পার সেকেন্ড স্কয়ার, মানে স্কয়ার সেকেন্ড এরকম আসবে। তো অ্যাক্সিলারেশনটা আমি পেয়ে গেলাম। এখন পজিশন পেতে হলে আমাকে কি করতে হবে? তাহলে দেখো এখন এই যে যে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি আর টাইম এদের মধ্যে এমন কোন রিলেশন আছে যেটা আমি ইউজ করতে পারি? সেটাই আমি লিখবো। দেখো ডিসপ্লেসমেন্ট, টাইম আর হচ্ছে ভেলোসিটি, এই তিনটার মধ্যে যে রিলেশনশিপ, বেসিক রিলেশনশিপ, সেটাই আমি লিখবো। আমার কিন্তু আরেকটা ইকুয়েশন ছিল যে ভি ইকুয়াল টু ভি নট প্লাস হচ্ছে এটি। এটা কখন লিখতে পারবো? দেখো যদি অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট হয়, কিন্তু আমার তো এখানে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট নয়, অতএব এই ইকুয়েশন আমি ইউজ করতে পারছি না। সরি, এইটা না, আসলে বেসিক্যালি যে এস ইকুয়াল টু এস নট প্লাস ভি নট টি প্লাস এটি স্কোয়ার বাই 2, এই যে এইটা, এইটা কখন আমি ইউজ করতে পারবো? যদি কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন হয়, কিন্তু অ্যাক্সিলারেশন তো কনস্ট্যান্ট নয়, তাহলে আমি ডিসপ্লেসমেন্ট ইন এর এই ফর্মুলা ইউজ করতে পারছি না। তাহলে কি করব? এই যে ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট ওভার টাইম, এই ভেলোসিটি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট ওভার টাইম, এই ইকুয়েশনটা ইউজ করব, যেখানে যে ভি ইকুয়াল টু লেখা যায় 3t² + 2t। তো এই যে ডিএস ইকুয়াল টু তাহলে কি হবে? এই যে এই ডিএস টা এখানে থাকলেও ডিটি টা ডান পাশে গুণ হয়ে যাবে, 3t² + 2t dt। এখন এটাকে ইন্টিগ্রেশন করে আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্টে পৌঁছাবো। দেখো কি করে। এখন লিমিট কত বসাবো? ইন্টিগ্রেশন করব, কিন্তু লিমিট কত হবে? যখন টাইম গণনা শুরু করেছি তখন ডিসপ্লেসমেন্ট কত আসলে? দেখো এখানে বলেই দেওয়া আছে, যখন টাইম গণনা শুরু করেছি যে টি ইকুয়াল টু যখন 0, এস ইকুয়াল টু তখন 0। তার মানে এই যে অরিজিন থেকে আমি শুরু করেছি আসলে। তাহলে তো লোয়ার লিমিট হবে এই যে 0 0। আর আমি আসলে 3 সেকেন্ড পরে এটা ডিসপ্লেসমেন্ট চাই, তাহলে চাই টি ইকুয়াল টু আপার লিমিট হচ্ছে 3 বসাতে পারতাম, এখানে ডিরেক্টলি 3 বসাতে পারতাম, কিন্তু না বসিয়ে একটা জেনারেল ইকুয়েশন দাঁড় করানো হয়েছে যাতে করে টি ইকুয়াল টু 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 11 সেকেন্ড সব জায়গাতে ভেলোসিটি বের করতে পারে। এখানে এই জন্য টি রেখেছে। আর সেই সময় ডিসপ্লেসমেন্ট ধরো হচ্ছে এস ডিস্টেন্স। তাহলে বাম পাশে ইন্টিগ্রেশন করলে থাকে হচ্ছে শুধু এস, দেখো। আর ডান পাশে এটা হয়ে যায় 3 টাইমস t³/3, 3 3 কেটে থাকে শুধু t³। আর টি 2t কে ইন্টিগ্রেট করলে 2 টাইমস t²/2, 2 2 কেটে আসলে থাকে হচ্ছে t²। তো লিমিট গুলা বসালো আলটিমেটলি যে t³ + t² থাকে। এখন টি ইকুয়াল টু যদি 3 সেকেন্ড বসাই তাহলে ডিসপ্লেসমেন্টটা আমি পেয়ে যাব কিন্তু ফিটে, দেখো এই যে 36 ফিট। এখন যদি 4 সেকেন্ড পরে ডিসপ্লেসমেন্ট চাই তাহলে টি ইকুয়াল টু 4 সেকেন্ড বসাও, তত ফিট আসবে তার ডিসপ্লেসমেন্ট। এভাবে আমরা ডিসপ্লেসমেন্ট বের করতে পারবো। তো তাহলে ডিসপ্লেসমেন্টটা পেয়ে গেলাম। অনুরূপভাবে আমি কিন্তু আগে এই যে অ্যাক্সিলারেশনটা অলরেডি ক্যালকুলেট করে রেখেছি। তো এইখানে আসলে অ্যাপ্রোচটা আমার মনে হয় একটু তোমরা নোটিস করতে পেরেছো, যে আমার মেথড অফ অ্যাটাক, সলিউশনের জন্য মেথড অফ অ্যাটাক বা মেথড অফ অ্যাপ্রোচ কি হবে। আমি চেক করব যে আমার কি এখানে কনস্ট্যান্ট ভেলোসিটি হচ্ছে, মানে অ্যাক্সিলারেশন কি আছে কি নাই। প্রথমে আছে, যদি অ্যাক্সিলারেশন 0 হয় তাহলে ডিরেক্টলি এই যে এই ফর্মুলা ইউজ করতে পারতাম, এস ইকুয়াল টু ভিটি বা ভি ইকুয়াল টু এস বাই টি, এস ওভার টি। কিন্তু আহ, যদি কনস্ট্যান্ট ভেলোসিটি না হয়, অ্যাক্সিলারেশন 0 না হয়, তাহলে কি করতে হবে? আমাকে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন ইকুয়েশন ইউজ করা যায় কিনা সেটা দেখবো। তো এখানে দেখো আরো একটা কোশ্চেন হচ্ছে এই যে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের জন্য ওগুলা কিন্তু ডিরাইভড ইকুয়েশন, তেমন ওই ইকুয়েশন ইউজ করলে আমার ক্যালকুলেশন সহজ হয়ে যায়। অথচ আমি কিন্তু এই কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের জন্য যে ডিরাইভড ইকুয়েশন সেগুলো না ইউজ করে বেসিক ইকুয়েশনকে সবসময় ইন্টিগ্রেট করে প্রবলেমের সলিউশনে আসতে পারবো। তো আবারও বলছি যে বেসিক ইকুয়েশন যদি তুমি ইউজ করো, এই যে a ইকুয়াল টু ডিভি ওভার ডিটি, তারপরে হচ্ছে a টাইমস ডিএস ইকুয়াল টু বি টাইমস ডিভি, আর হচ্ছে v ইকুয়াল টু ডিএস ওভার ডিটি, এই বেসিক ইকুয়েশন গুলো তুমি যদি সবসময় ইন্টিগ্রেট করো তাও তোমার কাঙ্ক্ষিত অ্যান্সারে পৌঁছাবা। আর ওই যে ডিরাইভড ইকুয়েশন যেগুলো, এগুলো হচ্ছে জাস্ট কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের জন্য সহজ করে ডিরাইভ করে ইন্টিগ্রেশন করার পর ইকুয়েশন দেওয়া আছে, জাস্ট ডিরেক্টলি ইন্টিগ্রেশন বসে সমাধান করা যাবে। তো এইটার সমাধান আসলে আমরা নেক্সট ক্লাসে, মানে এই আরো আরো এক্সাম্পল দেখবো যেখানে ডিরেক্টলি ওই ইকুয়েশনটা হয়তো ইউজ করা যায়। আমি এটাও আর আলোচনা করতে চাচ্ছি না, আজকের ক্লাস এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাসে আসলে
চার পাঁচটা এক্সাম্পল দেখবো, ঠিক আছে? এই যে দেখো এরকম একটা এক্সাম্পল, আমি জাস্ট একটু হিন্ট দিয়ে যাই, যে আমি একটা বুলেটকে যদি ওয়াটারের মধ্যে বা এরকম কোনো লিকুইডে ফায়ার করি, তাহলে টি সেকেন্ড পরে তার ভেলোসিটি কত, টি সেকেন্ড পরে সে কত ডিস্টেন্স অতিক্রম করে ইত্যাদি বের করতে হবে। অথবা এই যে ইলন মাস্কের রকেট ফেইলিওরের ঘটনা এখানে চলে আসছে, যে ইলন মাস্কের রকেট মনে করো আহ, ভূমি থেকে কিছু দূর উঠার পরেই এটা এখানে ইঞ্জিন ফেল হয়ে গেল, তাহলে সে কি করবে? সার্টেন ডিস্টেন্স উপরে উঠে গিয়ে আবার কিন্তু এরকম নিচে ফল করবে। তো সে কত সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এবং যখন সে এই যে ভূমিতে আঘাত হানবে তখন তার ভেলোসিটি কত, সে কত সময় ধরে এই ট্রাভেলটা করবে, এই সব ধরনের ক্যালকুলেশন আমরা দেখব। এরপরে দেখবো হচ্ছে এই যে এরকম একটা ম্যাগনেটিক বডির মধ্যে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো পার্টিকেল, প্রোটনের মনে করো মুভমেন্ট হচ্ছে, তাহলে এখানে যেহেতু ফোর্স নাই দেখো, তাহলে মাস বা মাস মোমেন্ট অফ ইনার্শিয়া এসব কোনো কিছুর আলোচনা আসবে না, শুধুমাত্র ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স, টাইম, এইগুলোর আলোচনা আসবে। তো এটা টি টাইমে কত ডিস্টেন্স ট্রাভেল করবে যখন এই পার্টিকেলটা মনে করো নিচের দিকে মুভ করছে, বি প্যারেটকে কখন হিট করবে, কত কত কি পরিমাণ ভেলোসিটি নিয়ে হিট করবে ইত্যাদি বের করবো। আবার এখানে একটা স্পিড এবং ভেলোসিটি, একটা বডি দেখো এই যে বাম দিকে মুভ করে হঠাৎ করে আবার ভেলোসিটি কম করে ডান দিকে মুভ করলো, স্পিড ভেলোসিটি বের করতে হবে। আরেকটা প্রবলেম দেখবো আমরা, এটা হচ্ছে এই যে আমি উপর থেকে একটা বডি নিক্ষেপ করব, আবার নিচ থেকে একটা গুলি মনে করো নিক্ষেপ করব, তাহলে এই দুইটা বডি কোন সময় পাস করবে, কত ভূমি থেকে কত উচ্চতায় পাস করবে, ইত্যাদি ধরনের ক্যালকুলেশন আছে। তো এই এক্সাম্পল গুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো, আজকের ক্লাস এখানে শেষ করছি।